স্বাগত হেলাপুলের পর্দায় আপনাদের সঙ্গে আমি পুনম। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন চুক চুক লাগাও চুমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ। দেশব্যাপী লকডাউন ও করোনার কবলে 25শে বৈশাখ ও কবি প্রণাম অনুষ্ঠান। রাজধানী রবীন্দ্রকানন ও শিশু কেয়ার স্কুলের নামমাত্র শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। রাজধানীতে আটক অবৈধ অনুপ্রবেশকারী 10 জন বাংলাদেশি যুবক 21শে মে পর্যন্ত জেলে রাখার নির্দেশ আদালতের। লকডাউনে অব্যাহত দেশি মদ পাচারকারীতে দৌরাত্ম্য নাগিছড়া থেকে 2 যুবক সহ আটক প্রচুর দেশি মদ। রাজধানী শহীদ ভগৎ সিং যুব আবাসকে কোভিড হসপিটাল হিসেবে ঘোষণা রাজ্য সরকারের। আক্রান্ত বিএসএফ এর এক সাব ইন্সপেক্টরও। এখন বিস্তারিত। রাজধানী ভগৎ সিং যুব আবাসকে কোভিড হসপিটাল হিসেবে ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ বিএসএফ এর এক সাব ইন্সপেক্টর কমলপুর থেকে উদ্ধার করা হয় তাকে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে করোনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের উচ্চ আধিকারিকরা। Instead, he came on 11th March from a 1-month holiday from his home. Since then, till on 22nd, when he was posted at Karina BOP, he was in the battalion headquarters, working as quartermaster or helper to the quartermaster. In between, on 2nd and 4th, he had gone to Gandachira once for some administrative job. He went there, did the job and came back. So 22nd he went to the Karina BOP. 23rd he complained of the pain. So he was brought to his Gandachira Adam base, which is another BOP. 24th he was in Gandachira hospital, and 25th he was there. 26th he was shifted to Kulai, and then rest is known to all of us. Another question, sir, I have this. तो उनको तो मैंने डायरेक्टर साहब को बता दिया है, उनके मोबाइल नंबर है, दे गेट इन टच में भी एक दो दिन के अंदर। और जो लोग अम्बासा में हैं उनके लिए मैंने ये बोल दिया है कि उनका अम्बासा में ही सैंपल कलेक्शन हो जाएगा। सर सैमसंग ने बहुत सारी जर्नलिस्ट को करने के लिए आप लोगों को पार्टिकुलर मुझे लिस्ट दे दो, मैं सब पता कर दूंगा, मुझे क्या पता। तो जो जो लोग विलिंग है आप मुझे लिस्ट दे दो, बता। ব্যুরো রিপোর্ট হেলাপুল। বহিরাজ্যে আটকা পড়া পরিযায়ী শ্রমিক ছাত্রছাত্রী রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের রাজ্যে ফিরে আনার প্রশ্নে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। কংগ্রেস নেতা সুবল ভৌমিকের আরও অভিযোগ হচ্ছে, রাজ্যবাসী দুহাত ভরে অর্থ সাহায্য করেছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, কিন্তু সরকার সঠিক কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। বলেছি সরকার কি ব্যবস্থা নিচ্ছে স্পেসিফিক কিছু আমরা পাচ্ছি না। ভারতবর্ষের বড় বড় শহরগুলোতে সব জায়গাতেই এই রাজ্যে যারা মাইগ্রেন্ট শ্রমিক থেকে শুরু করে ছাত্র ছাত্রী অসহায় মানুষ আটকে আছে, বারবার দাবি জানানো সত্ত্বেও যে আমরা সহযোগিতা করতে চাই। জাতীয় কংগ্রেস ন্যাশনাল লেভেল থেকেও বলেছে প্রয়োজন হলে আমরা শ্রমিকদের আর্থিক সাহায্য করব, তাদের আসার ব্যবস্থা করা, কিন্তু সরকারিভাবে সেই ব্যবস্থাটা করার জন্য বারবার আমরা প্রশাসনের দরজায় করা নাড়ছি। প্রতিদিন আজকে কতগুলো শ্রমিক আজকে রেলে কাটা পড়লো প্রায় 14 জনের উপর। এমন অসহায় কি কারণে তাদের রেল ট্রেকের উপর ঘুমোতে হলো, এটা একবারও ভাবেনি সরকার। এমনি আমাদের রাজ্যের বহু মানুষ
বিভিন্ন জায়গায় আটকে আছে, তাদের খাওয়া নেই, থাকার ব্যবস্থা নেই, সেখানে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। রাজ্য সরকার প্রতিদিন উঠে এক এক দিন এক একজন সরকারি আমলার নামে একটা ফোন নাম্বার দিয়ে বলছে সেখানে নাম রেজিস্ট্রেশন করানোর জন্য, অথচ সেখান থেকেও রেসপন্স পাচ্ছে না। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা যে শহর আছে, প্রত্যেকটা স্টেটের জন্য রাজ্য সরকার আলাদা আলাদা একটা করে নোডাল অফিসার দিয়ে সেটা এক মুহূর্তের মধ্যে তাদের তালিকা ঠিক করে তারা কিভাবে আসবে সেই সিদ্ধান্তটা, সেই কাজটা ন্যূনতম রাজ্য সরকার করতে পারে না? এটা বিশ্বাসযোগ্য? যদি আন্তরিকতা থাকে, মানুষ দুহাত ভরে সাহায্য করেছে, অর্থ দিয়েছে এই রাজ্যের সরকারকে, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের নামে এত অর্থ দিয়েছে, এই অর্থ কাজে লাগিয়ে ইমিডিয়েট এখনো আমরা কমপ্লিট কোনো সিদ্ধান্ত আমরা রাজ্য সরকার থেকে পাচ্ছি না। কবে কোথায় তারা আসবে, কোথা থেকে ট্রেন কটায় ছাড়বে, কোন সিটি থেকে কোন ট্রেনটা আগরতলায় আসবে, যতগুলো সিটি আছে সব সিটি থেকে একটা করে ট্রেন আপাতত যাতে আগরতলা আসতে পারে বা তাদের আসার জন্য ব্যবস্থা করা, এবং আগাম তাদেরকে রাখার জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা, এই ব্যবস্থাগুলো রাজ্য সরকার নিচ্ছে না। মানুষ নীরবে নিবৃত্তে কাঁদছে, বুক ফাটা যন্ত্রণা নিয়ে, তাদের আত্মীয় স্বজন পরিজনরা যে অসহায়ের মধ্যে আছে, রাজ্য সরকার কি তাদের আওয়াজ শুনতে পাচ্ছে না? এই অবস্থায় চলতে পারে না। আমরা চাই ইমিডিয়েট রাজ্য সরকার ব্যবস্থা নেই, বাইরে আটকে পড়া সমস্ত মানুষকে আনানোর ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, হলো বল। কায়দা করে পুকুর খননের জন্য অর্থপ্রাপ্ত বেনিফিশিয়ারি কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠল ফটিক রায়ের মশাউলি গ্রাম পঞ্চায়েতের শাসক দলের সদস্য ও নেতাদের বিরুদ্ধে। থানায় মামলা। পুকুর খননের জন্য কৃষি দপ্তর থেকে ১,১৯,০০০ টাকা পেয়েছিলেন ফটিক রায় মশাউলি গাঁও পঞ্চায়েতের বেনিফিশিয়ারি রাজকুমার ঘোষ। সুবিধাভোগীর আপত্তি সত্ত্বেও সেখানে ড্রজার দিয়ে মাটি কাটার জন্য চাপ দেয় শাসক দল পরিচালিত পঞ্চায়েতের সদস্যা অর্পণা ঘোষ ও তার সাঙ্গপাঙ্গরা। এমনকি একসময় ১ ঘন্টার জন্য মাটি কাটা হোক বলে সেখানে ড্রজার লাগিয়ে মোট ১৪ ঘন্টা মাটি কাটা হয়। আর এই ১৪ ঘন্টার জন্য ড্রজার মালিককে ৯০,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেয় শাসক দলের নেতা নেত্রীরা। এদিকে ১৪ ঘন্টার জন্য ৯০,০০০ টাকা দিতে রাজি নয় রাজকুমার ঘোষের পরিবার। ৩০,০০০ টাকা দিতে রাজি হলেও সে টাকা নিতে রাজি নয় পঞ্চায়েত। উল্টো ড্রজারের ড্রাইভারকে দিয়ে ফটিক রায় থানায় বেনিফিশিয়ারি বিরুদ্ধে ড্রজারে ভাড়া না দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করা হয় সেখানে। এ প্রসঙ্গে ভয়ে মুখ খুলতে চাননি রাজকুমার, তবে তার স্ত্রী অকপটে স্বীকার করেন সে কথা। এটা ব্লকটাই দিছে পঞ্চায়েত মারফতে পাইছে। এটা কবে দিছে? এটা দিছে যেমন ধরলাম ওই যার তো আমার তো ডেটুট মনে নাই রো 17 কত তো। এটা কোন জায়গা? মশাউলি প্রচুর মশাউলি এখন বারো কিসের কাজ শেষ নেই? শেষ তো শেষই আচ্ছা, কতদিন কাজ হয়েছে? হয়েছে অনেকদিন হয়েছে, কাম লাগিয়া করছি, কাম জিবিও করছে। আচ্ছা ঠিক আছে, এখন কোন কাজটা কইল না গাড়ি আমার কথা বুঝছো কথা। কোন ডিপার্টমেন্টে দিছে এটা? এটা তো তা পঞ্চায়েতে, এটা ব্লক থেকে, ব্লকের বিএলডব্লিউ আইছিল। কত টাকা কাজ? এটা কত টাকা বেরিয়েছে আপনার এই কাজে? কত টাকা কাজ? এটা তো 1,30,000 কইলাম না নি। কাজ কি করছে? কেটা কাজ করছে কেন? এটা ব্লক থেকে দিছে পঞ্চায়েত মারফতে পাইছে। এটা কবে দিছে? এটা দিছে যেমন ধরলাম ওই যার তো আমার তো ডেটুট মনে নাই রো 17 কত তো। এটা কোন জায়গা? মশাউলি প্রচুর মশাউলি এখন বারো কিসের কাজ শেষ নেই? শেষ তো শেষই আচ্ছা, কতদিন কাজ হয়েছে? হয়েছে অনেকদিন হয়েছে, কাম লাগিয়া করছি, কাম জিবিও করছে। আচ্ছা ঠিক আছে, এখন কোন কাজটা কইল না গাড়ি আমার কথা বুঝছো কথা। কোন ডিপার্টমেন্টে দিছে এটা? এটা তো তা পঞ্চায়েতে, এটা ব্লক থেকে, ব্লকের বিএলডব্লিউ আইছিল। কত টাকা কাজ? এটা কত টাকা বেরিয়েছে আপনার এই কাজে? কত টাকা কাজ? এটা তো 1,30,000 কইলাম না নি। কাজ কি করছে? কেটা কাজ করছে কেন? ব্যুরো রিপোর্ট, হালাপুর। বিনা পাসপোর্টে 7 মাস ধরে রাজ্যে অবস্থান করার পর অবশেষে 10 জন বাংলাদেশি যুবককে জালে তুলতে সক্ষম হল পশ্চিম থানার পুলিশ।
রাজধানীর বিভিন্ন স্থানে রাজমিস্ত্রির কাজে যুক্ত ছিলেন তারা। ব্যাপক চাঞ্চল্য। গত 7 মাস ধরে রাজ্যে অবস্থান করার পর অবশেষে পুলিশের জালে বন্দী 10 জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর যুবকের দল। শুক্রবার পশ্চিম থানায় আটক যুবকরাই স্বীকার করে সে কথা। ঘটনা বিবরণে জানা যায়, এতদিন তারা পশ্চিমবঙ্গে বাড়ি বলে রাজমিস্ত্রি কাজ চালিয়ে যাচ্ছিল রাজধানীর বিভিন্ন এলাকায়। বাংলাদেশ যাচ্ছিল লকডাউনে কাজ কাম করতে পারে না, রাজমিস্ত্রির কাম করে কাম বন্ধ হওয়ার কারণে চলে যাচ্ছে। রাজমিস্ত্রি না আমরা 10 সবাই করতে হবে। কেউ পাসপোর্ট নাই? জি না। কিভাবে গেল? কিভাবে গেল? ওই যে সাপুর আমরা পার করে দিয়ে তোরা ওই যেতাম, নাম জানি না। এদিকে পুলিশের এই ঘটনায় ফের প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে সীমান্ত সুরক্ষার বিষয়টি। অভিযোগ করছে বিএসএফ এর টহলদারি নিয়েও। অপরদিকে অভিযুক্তের কোর্টে তোলার পর তাদেরকে আগামী 21 তারিখ পর্যন্ত জেলে রাখার নির্দেশ দেয় আদালত। কিছু অপরিচিত লোকদেরকে জয়নগরে দেখে লোকাল পিপল ওদেরকে জিজ্ঞাসাবাদ করে যে ওরা কোথা থেকে এসছে। ওরা ওদের আইডেন্টিটি সম্পর্কে জিজ্ঞাসা করলে ওরা সবাই জানায় যে ওরা এখানকার না, ওরা বাংলাদেশ থেকে এসেছে। তখন লোকাল পিপল থানাতে খবর দেয়, থানা থেকে পুলিশ গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তখন জানতে পারে যে তারা সবাই বাংলাদেশি, বাংলাদেশ থেকে তারা এইখানে এসেছে এবং তাদের কোনো রকম ইন্ডিয়ান কাগজপত্র বা কিছু বৈধ কাগজপত্র ওরা দেখাতে না পারায় তখন পুলিশ তাদেরকে আটক করে। তারা সংখ্যায় 10 জন ছিল তখন, এবং তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করা হয়। মহামান্য আদালত দীর্ঘ শুনানির পর তাদেরকে জেলে প্রেরণ করেন। আগামী 21 তারিখ পর্যন্ত ওদের জেল হাজতে থাকার নির্দেশ দেয়। কোন কোর্টে উঠেছিল আজকে? আজকে তো বন্ধই করে অ্যাডিশনাল জেল ছিলেন। তারা এখানে আটক করলে কি করে? এখনো পর্যন্ত তো সেটা রিভিল হয়নি, দেখা যাক তদন্তে কি আসে, ওরা কেন এসছে, ওদের কি উদ্দেশ্য বা কি ব্যাপার, ওগুলি পরবর্তীকালে পুলিশ তদন্ত জানাবে। ব্যুরো রিপোর্ট, হালাবোর। এক কথায় প্রশংসনীয় ও অভিনব উদ্যোগ। ছাত্র জীবনে জমানো টাকা দিয়ে রাজ্যের অসহায় গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করলেন হলিক্রস স্কুলের 2 ছাত্রী। রাজধানী বনমালীপুরের কালী প্রসন্ন সরণিতে তাদের বাড়ি। ছাত্র জীবনে টিফিন ও হাত খরচের টাকা বাঁচিয়ে জমানো টাকা দিয়ে গরিব মানুষের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিলেন বনমালীপুরের বাস্তুকার সুরক্তিম গোস্বামীর 2 মেয়ে হলিক্রস স্কুলের ছাত্রী মঞ্জিষ্ঠা গোস্বামী ও সুপর্ণা গোস্বামী। এ পর্বে 80 ব্যাগ খাদ্য সামগ্রী উপমুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন তারা। সুপর্ণা গোস্বামী আর আমি মঞ্জিষ্ঠা গোস্বামী। সবাই করছে, হেল্প করছে, এখন আমাদেরও ইন্সপায়ার হয়েছে, আমরাও করব। তো তাই সেভিংস বাবা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিয়েছে, তো এটার থেকে মা কিছু দিত, বাবা কিছু দিত, জমিয়ে জমিয়ে দিয়েছি। কতজনের জন্য তুমি মোটামুটি দিয়েছো? আমরা 80 প্যাকেটস দিয়েছি, আর আমি কিটি ব্যাংক থেকে যতটুকু পারি ততটুকু। ছাত্রীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপমুখ্যমন্ত্রী। সেটা প্রশংসনীয় একদম, বিশেষ করে ছাত্রছাত্রীরা। 2 জন ছাত্রী এখানে এসছেন, একজন ইকফাই কলেজে ভর্তি হবে, ও লয়ার হতে চায়, আরেকজন ডাক্তার হবে, স্কুলে আছে শ্রীকৃষ্ণ মিশনে। ওদেরকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, আর বিশেষভাবে অভিনন্দন জানাই তারা জীবনের আরম্ভই যারা সমাজের জন্য তাদের ফিলিং আছে, কম্প্যাশন আছে, দরদ আছে, ওরা ভালো ডক্টর হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, ভালো লয়ার হবে। কারণ ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার তো অনেক আছে ভারতবর্ষে, পৃথিবীতে। ভালো নাগরিক হয়ে ভালো লয়ার হওয়াটাও খুব বড় কথা। আর আমি সবসময় কথা বলি, যাদের আরম্ভ ভালো তাদের জীবনেও সুন্দর যায়। ডেডিকেশন দিয়ে জীবন আরম্ভ করছে, তাদের নিজের পকেট মানি থেকে কিনে রিলিফ মেটেরিয়াল দেওয়া, সেটা একটা ইউনিক ব্যাপার। ওদেরকে আমি ধন্যবাদ জানাই এবং
ওদের জীবনে যেন সাকসেস হয়, ভালো নাগরিক হয়, ভালো ডক্টর হয়, ভালো ইঞ্জিনিয়ার হয়, সেটা আমি কামনা করি। মদ বিরোধী অভিযানে সাফল্য পেল রাজধানী শ্রীনগর থানার পুলিশ। নাগেছড়া পার্থ কলোনি থেকে 216 লিটার দেশি মদ সহ গ্রেপ্তার স্থানীয় সুশান্ত সরকার ও দেবাশিস বিশ্বাস। পাচারকালে রাজধানীর নাগেছড়া থেকে উদ্ধার 216 লিটার দেশি মদ। গ্রেপ্তার স্থানীয় দুই যুবক। তবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেল মদ বোঝাই বাইক। দেশি মদ উদ্ধারের এই ঘটনার সম্পর্কে শ্রীনগর থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই সাফল্য লাভ করেন তারা। কাছে কলোনিতে তার কাছে খবর আছে যে দীর্ঘদিন ধরে তারা কন্টিনিউতে লিকার আগরতলাতে পাচার করছিল বলিয়া গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমি আমার সঙ্গে কয়েকদিন স্টাফ নিয়ে সিভিল ড্রেসেই এখানে উঠতে উঠি। পরবর্তীতে তারা যখন আসছিল তখন তাদেরকে আটকে অ্যারেস্ট করে নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, লাবোল। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন জ্যাকসন গেট স্থিত প্রধান কার্যালয়ে সংক্ষিপ্ত আকারে উদযাপিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক আশিস কুমার সাহা ও সংগঠনের নেতৃবৃন্দ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, এই জন্মজয়ন্তী আমি রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে আজকের এই কর্মসূচি। আমরা কবিগুরুকে আজকের দিনে স্মরণ করে এই করোনার যে ভয়াবহ মহামারী এবং লকডাউন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কবিগুরুর যে বিখ্যাত উক্তি, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো। আজকে সময় এসেছে আমাদের একলা চলার। আমাদের দেশের প্রধানমন্ত্রী একলা চলার জন্য আমাদের সকলকে যেভাবে আহ্বান রেখেছে, কারণ সামাজিক দূরত্বতে আমরা আর এখন আবদ্ধ হওয়ার মতো বা আমাদের সংঘবদ্ধভাবে আমাদের জীবনযাপন করার ক্ষেত্রে অনেকটা প্রতিবন্ধকতা এনে দিয়েছে। তো আমরা এই একলা চলরে আমরা সকলেই এখন দূরত্ব বজায় রেখে একা আমাদেরকে চলতে হবে। ব্যুরো রিপোর্ট, লাবোল। স্বাধীন ট্রাস্ট পরিচালিত পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক ক্যাম্পাসে উদযাপিত হয় বিশ্ব ধরিত্রী দিবস। লকডাউনে ছাত্রাবাসে অবরুদ্ধ ত্রিপুরা সহ বাইরের শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা সেখানে শুরু করেন ই লার্নিং সোপোচায়নের কাজ। 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলিতে বৃক্ষরোপণ করি। ওই দিন মাস্টারমশাইরা একটা চিন্তা ভাবনা করেন, শুধু আমাদের প্রতিষ্ঠানগুলি নয়, এর সাথে সাথে আমাদের যত ছেলে মেয়ে লকডাউনের জন্য বাড়িতে আছে, প্রত্যেকে তাদের বাড়িতে যাতে যতটুকু জায়গা আছে বৃক্ষরোপণ করে, এই উদ্দেশ্যকে মাথায় রেখেই ওনারা ট্রি প্লান্টেশন চেন একটা প্রতিযোগিতা আয়োজন করে। ব্যুরো রিপোর্ট, লাবোল। বিজেপি সদর মহিলা মোর্চার উদ্যোগে মহৎ রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আইজিএম হাসপাতালে। রক্তের চরম সংকটকালে মহতী এই অনুষ্ঠানে অংশ নেন দলের প্রদেশ সভাপতি সহ মহিলা মোর্চার শীর্ষ নেতৃবৃন্দ। রক্ত দিলেন 30 জন। সার্জারি করতে গিয়ে যদি দেখা যায় প্রচুর রক্তক্ষয়ের সম্ভাবনা আছে, সেখানে ব্লাডের প্রয়োজনীয়তা কিন্তু সাংঘাতিক।
সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের জেনারেল সেক্রেটারি শ্রীমতী পাপিয়া দত্ত, এখানে যার উদ্যোগে এটা করা হচ্ছে, মহিলা মোর্চার সভাপতি শ্রীমতী ঝর্ণা দেব বর্মা, তো এই ধরনের উদ্যোগ বলে একটা প্রশংসার দাবি রাখে। আমি এখন তো হসপিটাল বেসেই এই ব্লাড ডোনেশন হচ্ছে, তো আমি যে মেসেজ সমস্ত জনসাধারণের কাছে রাখবো যে এখানে হসপিটালে এসে আপনারা ব্লাড ডোনেট করুন, কারণ ব্লাড ডোনেশনের উপরে আর কোনো দাম নেই, আর ব্লাডের কোনো কিন্তু সাবস্টিটিউট নেই। তো এই অবস্থায় আমি সবার কাছে আবেদন রাখব যে ডিমান্ড আর সাপ্লাইটা সেটা যেন তার ব্যালেন্সটা যখন মেনটেন থাকে। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। শামুকছড়া এডিসি ভিলেজে ৬০ কেজি চাল গায়েব করেও পার পেল না শাসক দলের নেতা মাধবপুররা। ক্ষুব্ধ গ্রামবাসীদের পঞ্চায়েত ঘেরাও ও তালা ঝুলিয়ে দেওয়ার পর পুলিশ ও ভিডিওর হস্তক্ষেপে উদ্ধার গায়েব করা চাল। ত্রাণ সামগ্রী বন্টনের নগ্ন রাজনীতি, গায়েবের চেষ্টা ও চরম দুর্নীতির অভিযোগ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে। অভিযোগের তীর শাসক দলীয় নেতা, প্রধান ও মাতব্বরদের বিরুদ্ধে। গোমতী জেলার শামুকছড়া এডিসি ভিলেজে রেশন কার্ড নেই, বিপন্নদের জন্য বরাদ্দ ৬০ কেজি চাল গায়েব করেও শেষ রক্ষা হয়নি বিজেপি নেতাদের। পঞ্চায়েত ঘেরাও ও তালা ঝুলিয়ে দেওয়ার পর পুলিশ ও ভিডিওর হস্তক্ষেপে উদ্ধার চুরির চাল। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। রাজধানীর 79 টিলাস্থিত পাওয়ার গ্রিড ও সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিলেন বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মন। সাক্ষাৎকারে জানালেন, দোষীদের বিরুদ্ধে গ্রহণ করা হবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা। দেখুন, সাংবাদিকরা খুব কত টাকার লস হচ্ছে, সে হচ্ছে খুব প্রচার করছে, ভালো কথা, কিন্তু আমি একটা ইনকোয়ারি রিপোর্ট চেয়েছি। সেটার আগে কোনো কিছু ইনকোয়ারি চলাকালীন মন্ত্রী কিছু বলাটা সেটা হয়তো ঠিক না, কিন্তু আমি ইনকোয়ারি অর্ডার দিয়েছি এবং খুব স্ট্রিক্ট ইনকোয়ারি অর্ডার দিয়েছি। যারা এটার জন্য দায়ী ওদের পদক্ষেপ নেওয়া হবে, নিশ্চয়ই সঠিক পদক্ষেপ নেওয়া হয় রিপোর্টের উপরে বেস করে। এটা টেকনিক্যাল রিপোর্ট, আর সেটা টেকনিক্যাল রিপোর্টের প্রধান হবে টেকনিক্যাল ডাইরেক্টর, উনি কমিটির হেড, ৩-৪ জন দিয়ে টেকনিক্যাল রিপোর্ট করা দরকার। আর লস হওয়াটা ভালো না, পিএসসিএল আমরা চাই না লস হতে, এবং এই ঘটনা বারবার ঘটুক সেটা আমরা চাই না, সেটা ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে। আমি গিয়েছিলাম রাত্রেবেলায়, সেখানে দেখেছি, তখন তো ঢোকা যায়নি রুমে, কারণ ধোঁয়া ছিল, প্যানেলটা জ্বলে গেছে। কিছু ছবি আমি পেয়েছি, কিছু ফটোগ্রাফস দেখেছি আমি, কিন্তু ফটোগ্রাফ দিয়ে তো আর যাচাই করা যায় না কতটুকু লস হবে। সুতরাং ফিগারটা কারেক্ট হওয়া দরকার, যখন মন্ত্রী বলে কোনো এমডি বলে তখন ফিগারটা ঠিক হওয়া দরকার। আনুমানিক ব্যাপারটা সেটা ঠিক নয়, আনুমানিক 10 কোটি, আনুমানিক 9 কোটি, অনুমান দিয়ে জীবন চলে না, ঠিক না, কোনো কিছু চলে না অনুমান দিয়ে, বিশেষ করে টেকনিক্যাল ব্যাপারগুলো। সুতরাং আমি রিপোর্টটা দেখি, 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে, বেশি দিন লাগবে না, 7 দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে আমাকে দিতে, আমি বলেছি ওদেরকে, ওরা দিয়ে দিবে, তারপরে আমি কথা বলবো। স্যার, কতজনের টিম দিয়েছেন এই ইনকোয়ারি কমিটিতে? 3 বা 4 জনের টিএসএল এর লোক। দেখা যাক প্রাথমিক রিপোর্ট কি আসে, তারপরে দরকার পরে আরও ইনকোয়ারি হবে। বর্তমান সময় তো এই সূর্যমণিনগর সাবস্টেশন দিয়ে চলছে বর্তমানে আগরতলা, এইটা কবে নাগাদ সারাই হবে? এটা মনে হয় সুইচ ব্রেকার টেকার নিয়ে এসছে, অলরেডি কাজ চলছে, কালকে থেকেই কাজ চলে গেছে। কতদিন লাগবে প্ল্যানিং সেই রাত্রেবেলাই করেছি আমরা, কীভাবে করা যাবে এটা, দ্রুতগতিতে কীভাবে এটা সারা যাবে সেটা রাত্রেবেলায় আমরা প্ল্যান করে নিয়েছি, এবং মালগুলি কোথায় থেকে পাওয়া যাবে, কোথায় আছে সেটাও আমরা ব্যবস্থা করে নিয়েছি। স্যার, কতদিন লাগবে? বর্তমান সরকারের বড় একটা সাকসেস দেখা গেল যে যেদিন এই ইনসিডেন্টটা ঘটলো সেদিন রাত্রেবেলা থেকে মানুষ বিদ্যুৎ পেয়েছে, সেটা কিভাবে? দেখুন, এটা সাকসেসফুল না ফেলিয়ারও না, এটা আমাদের কাজ, আমাদের করতে হয়, আর সবাই মিলে করেছে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই টিএসএল স্টাফকে। সবাই ছিল এখানে কোঅপারেশন, ফুল হার্টেড কোঅপারেশন করে। সুতরাং সব কিছুই সম্ভব যদি কোঅপারেশন থাকে এবং এফিসিয়েন্সি থাকে, মানুষের প্রতি, সমাজের প্রতি দরদ থাকে, সব কিছু সম্ভব, সেটাই প্রমাণ হয়েছে সেদিন। এবং আমি ভেবেছিলাম কয়েকদিন লাগবে বুঝি, কিন্তু এত তাড়াতাড়ি ওরা বিদ্যুৎ দিয়ে দিল, আবার ওদেরকেও ধন্যবাদ জানাই আমি। কিন্তু ইনকোয়ারি করতে হবে, কারণ আমরা চাই না যে এই ঘটনার পুনরাবৃত্তি হোক আবার।
কারণ একটা লস হয়, ডেঞ্জার থাকে, মানুষের আতঙ্ক বাড়ে, ঠিক না? এত আগুন দেখলে হইচই হয়, সুতরাং আমরা চাই না এটা হোক। সুতরাং এসব পুনরাবৃত্তি যেমন না হয় সেটা পদক্ষেপ নেওয়া হবে। যারা দোষী, যদি তাদেরকে দোষী পাওয়া যায় সেদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু রিপোর্ট আসার পর। সারাই হতে কতদিন লাগতে পারে? হ্যাঁ, সারাই হতে এটা সারাই বেশি দিন হবে, 3 দিন হয়ে যাবে। এখন সেদিন প্ল্যানিং করাটাই বড় ব্যাপার। কোথায় মালপত্র, লকডাউনের বাইরে থেকে মাল নিয়ে আসতে দেরি হবে, তো মালগুলি লোকেট করা, কী কী লাগবে এক্স্যাক্টলি না, ব্রেকার্স লাগে, সুইচেস লাগে, এসব কোথায় আছে, আমাদের কাছে স্টক আছে, আমরা তুলে দেবো। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, হালাবোল। করোনা ভাইরাসের কারণে প্রতিবেশী বাংলাদেশে আটকা পড়া ভারতীয়দের দেশে ফিরে আনার উদ্যোগ নিল ভারত সরকার। শুক্রবার থেকে এই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার অবস্থানরত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে শুরু করেছে ভারত সরকার। শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে ঢাকায় ভারতীয় হাইকমিশন রিভা গাঙ্গুলি দাস জানিয়েছে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়া 7টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হবে। প্রতিটি ফ্লাইটে প্রায় 170 যাত্রী বহন করা হবে। এসব ফ্লাইটে ভারতীয় নাগরিকদের 8, 12 ও 13 মে শ্রীনগর, 9 ও 11 মে দিল্লি, 10 মে মুম্বাই ও 14 মে চেন্নাই নিয়ে আসা হবে। শুক্রবার প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আটকা পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছেড়ে আসা প্রথম দলটিকে বিদায় জানান এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফেরার শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বিদেশে ভারতীয় নাগরিকদের কল্যাণে ভারত সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তরুণ শিক্ষার্থীরা ঈদের আগে বাড়ি ফিরতে পারায় সন্তোষ প্রকাশ করে। রিভা গাঙ্গুলি শিক্ষার্থীদের ভারতে পৌঁছার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হালাবোল। করোনার কবলে 25শে বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান। প্রতিবেশী বাংলাদেশেও বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ব্যতিক্রমীভাবে। গান, আবৃত্তি, রং তুলিতে নিজ নিজ ঢঙ্গে মগ্ন শিল্পীরা। তোমায় প্রকাশ হোক কোহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন বিরক্ত তার বক্ষভেদী আপনারে করো উন্মোচন। উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। চির নতুনেরই দিল ডাক 25শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হে নূতন গানে চির নতুনের মধ্য দিয়ে তার নিজের পৃথিবীকে আগমনের শুভক্ষণকে তুলে ধরেছিলেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মজয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঙালির আবেগ অপরিসীম। তবে এবার তার জন্মজয়ন্তী পড়ে গিয়েছে লকডাউনের মাঝে। তবে এতে এতটুকু দমে না গিয়ে শুরু হয়েছে অনলাইনে উদযাপন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। অন্যান্য বছরের মতো এবারে বাংলাদেশে 25শে বৈশাখের অনুষ্ঠান হবে না। লকডাউনের নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঙালির মানুষ পটে রবীন্দ্রনাথ ঠাকুর সদাই বিরাজমান। তিনি বাঙালির অহংকার। বাঙালির জীবনের যত ভাবনা, বৈচিত্র্য আছে তার পুরোটাই লেখনীর সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবন দর্শন, মানবতা, ভাবনা সবকিছুই সত্যিকারের বাঙালি হতে অনুপ্রেরণা দেন।
কবিগুরুর 159তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। নমস্কার। বাণিজ্যে বসতে লক্ষ্মী যাবই, আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। সাজিয়ে নিয়ে জাহাজ খালি বসিয়ে হাজার গাড়ি, কোন সাগরে যাব কোন নগরে পারি। কুল কিনারা পরিহরি কোন দিকেতে বাইব তরি, অকুল কারণে রে মরবো না আর ব্যর্থ আশায় বালু মরুতে। যাবই, আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। সারা দেশের সাথে পশ্চিমবঙ্গের এমএলএ হোস্টেলে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হয় 25শে বৈশাখ উদযাপন অনুষ্ঠান। সেখানে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বসু ও বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নান। মারণ ভাইরাস, কোভিড-19 এবং লকডাউনে কবলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী তথা 25শে বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান। ফলে রাজধানী রবীন্দ্র কাননে এবছর সম্ভব হয়নি কবি প্রণাবের জমকালো অনুষ্ঠান। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কবির মর্মমূর্তিতে। 159তম জন্মবার্ষিকী আজকে আমরা পালন করতে চলছি, কিন্তু কোভিড-19 কারণে যেভাবে ত্রিপুরাবাসী বিশ্ববাসী এক উৎসাহের সঙ্গে কার্যক্রমের মাধ্যমে যেটা আমরা পালন করে থাকি, আজকে সেটা আমরা সেই জায়গাতে করতে পারছি না। তার কারণ হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি, দার্শনিক, শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী, जिनार द्वारा लिखा दुईटी गान दुई देशेर राष्ट्रीय संगीत जेमन आमादेर जनगण मनावधि तेमनि बांग्लादेशेर आमार सोनार बांगला যতটা আমি জানি পুরো বিশ্বেতে এমন অদ্বিতীয় কোনো কবি বা লেখক নেই যে জিনার দ্বারা লিখিত গান এই দুই দেশের জাতীয় সঙ্গীত। আমাদের গর্ব যে বিশ্বকবি আমাদের ত্রিপুরার মাটিতেও বারংবার এসেছেন এবং ত্রিপুরার মাটির সঙ্গে ওনার এক নিবিড় সম্পর্ক ছিল। তার জন্য আমরা ত্রিপুরাবাসী ভাগ্যবান যে কবিগুরু। ব্যুরো রিপোর্ট, হেলাবোল।
রাজধানীর শিশু বিহার স্কুলে ছোট্ট পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় স্কুল শিক্ষা দপ্তর আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, দপ্তরের অধিকর্তা সহ বিশিষ্টজনেরা। করোনা বিঘ্নিত কবি প্রণাম সম্পর্কে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আমাদের চিরন্তন ভাবনার কথা। করে কবিগুরুর জন্মদিন পালন করতাম, কিন্তু এবছর লকডাউন, স্কুলগুলি বন্ধ, বিভিন্ন প্রতিষ্ঠানও সবসময় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলছে। এবার আমরা জমজমক বা আড়ম্বর করে কিছু করছি না, কিন্তু তবু আমরা কবিগুরুর জন্মদিনটি আজকে আমরা ছোট্ট পরিসরে আমরা পালন করছি। প্রথমে ওনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবার ওনার যে জন্মজয়ন্তীর 160তম জন্ম দিবস, তো কবিগুরুকে ছাড়া আমরা যারা আছি কেউ ভাবা যায় না। চলনে বলনে মরণে জীবনে কবিগুরু ব্যতিক্রম, কবিগুরু ছাড়াকে চিন্তাই করা যায় না। এবং আপনারা জানেন যে দুটো দেশের, বাংলাদেশ এবং ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত, সেগুলি কবিগুরু রচিত। সুতরাং এটা একটা উনি বিখ্যাত কূটনীতিবিদ পর্যন্ত ছিলেন এই জন্য, এবং ত্রিপুরার সাথে ওনার ছিল আত্মার সম্পর্ক, এবং প্রায় সময় উনি তৎকালীন মহারাজা কবিগুরু ডেকে নিয়ে বিভিন্ন পরামর্শ নিতেন। সুতরাং কবিগুরুর জন্মদিনটি আবার ছোট্ট করে আজকে পালন করতে গিয়ে আমাদের কষ্ট হচ্ছে, আপনারা জানেন, কিন্তু উপায় নেই। তাই আগামী বছর আমরা খুব জাঁকজমক করে আমরা অনুষ্ঠানটা পালন করব, কিন্তু ছোট্ট হলেও আমাদের করতে হবে। সেই জন্য আজকে ছোট্ট পরিসরে শিশু বিহার স্কুলে এখানে আমরা উৎসবটা ছোট্ট পরিসরে করছি। আমাদের দপ্তরের ডাইরেক্টর ইউকে চাকমা ছিলেন, অন্যান্য দপ্তরের কর্মকর্তা ছিলেন, এবং শিশু বিহার স্কুলের প্রধান শিক্ষিকা উনি ছিলেন, অন্যান্য শিক্ষকও ছিলেন। ছোট্ট একটা আয়োজনের মাধ্যমে আমরা আজকের দিনটা উদযাপন করছি। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। পেট্রোল ও ডিজেলের উপর আবকারি শুল্ক কর বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে সিপিআই এর যুব সংগঠন সারা ভারত যুব ফেডারেশন। শুক্রবার এরই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনটি। সেই সাথে দাবি রাখা হয় বহিরাজ্যে আটকে থাকা রাজ্যবাসীকে অতি সত্বর রাজ্যে ফিরিয়ে আনার জন্য। এই মহামারীর সময়েও পেট্রোল এবং ডিজেলের উপরে আবকারি শুল্ক কর বাড়িয়ে দিয়েছে। তারই প্রতিবাদে আজকে সারা ভারত যুব ফেডারেশন দেশব্যাপী প্রতিটি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। এই অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরাতেও সারা ভারত যুব ফেডারেশন বিভিন্ন বিভাগে আজকে আমরা এই প্রতিবাদ দিবস পালন করছি। তাই আগরতলায় আজকে আমরা রাজ্য কেন্দ্রে সারা ভারত যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদ কেন্দ্র সরকারের এই যে সিদ্ধান্ত, এই সময়ে পেট্রোল এবং ডিজেলের উপর যেই আবকারি শুল্ক কর বাড়িয়েছে তার প্রত্যাহার করার জন্য আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং তার সাথে আমরা এও দাবি জানাচ্ছি যে আপনারা জানেন বিভিন্ন রাজ্যে এই লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছেন, তারা বিভিন্ন সমস্যায় রয়েছে। সরকার বলছেন যে ওদেরকে বিনা খরচায় ট্রেনের ব্যবস্থা করে, অন্যান্য যাতায়াতের ব্যবস্থা করে তাদের নিজ নিজ রাজ্যে ওদেরকে ফেরাবে, ওদের নিজের নিজ রাজ্যে। কিন্তু আমরা টিভিতে এবং খবরের কাগজে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে ওদের থেকে টিকিটের দাম নেওয়া হচ্ছে, গাড়ির দাম নেওয়া হচ্ছে। এই যে একটা দুর্নীতির কার্যকলাপ চলছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। লকডাউনে বহিরাজ্য থেকে আসা বিপন্ন ট্রাক চালক ও খালাসিদের খাওয়ার ও থাকার ব্যবস্থা করে দিলেন মজলিশপুরের বিধায়ক সুশান্ত চৌধুরী। এর পূর্বে মাধববাড়িস্থিত আন্তঃরাজ্য বাস টার্মিনাসে এসডিএম জিরানিয়া এবং এসডিপিও কে সঙ্গে নিয়ে বৈঠক করেন বিপন্ন পরিবহন শ্রমিকদের সঙ্গে। মাস্কও তুলে দেন তাদের হাতে। করোনা ভাইরাস প্রতিরোধে চলমান পরিস্থিতিতে অনেক ট্রাক চালক ও খালাসি বাড়ি চলে গেছে। যারা আছেন তারাও নিরাপত্তার কারণে রাস্তায় নামতে চাইছেন না। করোনা পরিস্থিতিতে জাতীয় সড়কের অনেক জায়গায় গ্যারেজ খোলা নেই।
খাবারের হোটেল বন্ধ, গাড়ি রাস্তায় অকেজো হয়ে পড়লে মেরামতের কোনো ব্যবস্থা নেই। ওয়ার্কশপ ও গ্যারেজ বন্ধ রয়েছে অনেক জায়গায়। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে বহিরাজ্যের কিছু ট্রাক চালক ও খালাসি রাস্তায় বেরিয়েছেন ট্রাক নিয়ে। অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী নিয়ে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন আমাদের ত্রিপুরায়। এই আপৎকালীন পরিস্থিতিতে ট্রাক নিয়ে রাস্তায় নামাটাও কম সাহসিকতার কাজ নয়। সাহসী ট্রাক চালকদের খোঁজ খবর নিতে এবং তাদের সমস্যার কথা শুনতে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাধববাড়ি আন্তঃরাজ্য বাস টার্মিনাসে ছুটে গেলেন বিধায়ক সুশান্ত চৌধুরী। বিধায়ক বহিরাজ্যের রেড জোন থেকে আসা ট্রাক চালকদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেন এবং তাদের সমস্যাগুলো শুনেন। ত্রিপুরায় অবস্থানকালে তাদের থাকা ও খাওয়ার যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়টি সুনিশ্চিত করেন। বিধায়ক সুশান্ত চৌধুরী ট্রাক চালকদের মধ্যে করোনা সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির জন্য ট্রাক চালকদের সাথে আলোচনা করেন এবং তাদের মধ্যে মাস্ক বিতরণ করেন। বিধায়ক ট্রাক চালকদের সামাজিক দূরত্ব ও করোনা সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে মেনে চলার জন্য বলেন। বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত ও মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার। अभी त्रिपुरा में 8 जिला है, 8 जिले में 6 जिला को हम लोगों ने ग्रीन जोन बना दिए थे होम मिनिस्ट्री से, 2 ऑरेंज बना दिए थे। अभी इनमें से एक ग्रीन जोन पूरा रेड हो गया। ये तलाई का जो है अभी बीएसएफ के वहां फैक्ट्री जो हमें किसी को पता नहीं। आने वाले दिनों सिविलियन में किया जा सकता है और इस सब डिवीजन में सबसे वल्नरेबल जो एरिया है ये हमारा क्या स्थिति है, क्यों आप लोग यहाँ से बाहर से आते हैं जानबूझ के नहीं। आप रास्ते में गाड़ी रोक के पान खाते हो, गुटखा लेते हो, खाना खाते हो, होटल में जाते हो, टॉयलेट में जाते हो, बाथरूम में जाते हो, किसी दोस्त के साथ बात कर लेते हो, दूसरे गाड़ी वाला से बात कर लेते हो, तो इन्फेक्शन होने की बहुत चांसेस है। जानबूझ के आप नहीं लाओगे, कोई जानबूझ की बीमारी अपने शरीर में नहीं फैलाता, ठीक है ना। तो अगर आप लोग थोड़ा सा सावधानी आप एहतियात बरतो तो आप लोग हमें भी बचा सकते हैं, आप लोग भी बच सकते हैं। हमें कष्ट है, हम भी सोचते हैं कि आप लोग दूर से आते हो, घर बार छोड़ने का। मुझे एसडीपीओ ने फोन करके बोला कि सर ऐसा है, ये लोग थोड़ा सा बोल रहे हैं अपने के बीच, अरे आजा मेरे पास आजा, हम लोग कोरोना वाले हैं, हमारे पास कोरोना है। कुछ लोग इसलिए कह रहे थे, इसलिए कह रहे थे कि आप लोग बाहर से आए तो आप लोग का रैंडम चेकिंग हो रहा है, आप लोग अपने के बीच एक आता है तो मेरे पास कोरोना है, जो एचआईवी वाले हैं मैं एचआईवी वाला हूँ, एक ऐसा आ जाता है, जिल्लत आ जाती है अपने आप में। तो ये होना नहीं चाहिए, लेकिन आप लोग को इस नजरिए से देख नहीं रहे, कभी भी नहीं। लेकिन हम जो कर रहे हैं पूरे स्टेट को बचाने के लिए कर रहे हैं। आप लोग चाचा समझ सकते हैं, आप बुजुर्ग आदमी हो, आप बुजुर्ग आदमी हो, आप बुजुर्ग आदमी हो, आपके घर पे ये ना फैले, आपके परिवार में ना फैले, यही आपकी इच्छा है, हमारे भी यही इच्छा है। तो हमारा छोटा सा स्टेट है, देखो बाहर के स्टेट में आप यूपी से जो लोग आते हैं, यूपी के एक जिला से भी छोटा है ये, 37 लाख की हमारी आबादी है। तो ये जो है अगर एक में आता है, अगर यहाँ पे किसी का एक है, हमारे बीच किसी का एक है, छठ पे ही फैल जाएगा बाकी लोगों में, कम्युनिटी ट्रांसमिशन की तरफ तब कोई नहीं बच सकता। और त्रिपुरा में हेल्थ का जो फैसिलिटीज है, वेंटिलेटर का जो फैसिलिटीज है, आप कहीं पे भारत में उतना सोफिस्टिकेटेड हम लोग नहीं है। अभी इटाली कुछ कर नहीं पा रहे, अमेरिका जैसे शक्तिशाली देश कुछ कर नहीं पा रहे, तो हम लोग बहुत पीछे हैं। ठीक है, समझ सकते हो। वैक्सीन भी नहीं, दवा भी नहीं, एंटीबायोटिक देके मलेरिया का दवा देके ये लोग हम काम चल रहे हैं। तो आप लोग समझो, जितना दिन यहाँ पे रहना है आप रहो, जरूरत पड़ता हम लोग आपको खाना भी देंगे, पानी भी देंगे, दाना पानी सब हम लोग देंगे आपको, ठीक है। लेकिन आप पुलिस और सिविल एडमिनिस्ट्रेशन के साथ थोड़ा ओपन ताकि आप लोगों के बीच भी कुछ मिसअंडरस्टैंडिंग ना हो, हमारे लोगों के बीच भी कुछ मिसअंडरस्टैंडिंग ना हो। हम लोग एक साथ चलना है, लेकिन थोड़ा कोऑपरेट करना है। अभी एसडीएम का कोई वो नहीं है, एसडीपी का कोई आपके साथ दुश्मनी हमारा तो कुछ है नहीं, लेकिन ऊपर से ये डिसीजन आया मिनिस्ट्री ऑफ हेल्थ से, गवर्नमेंट ऑफ इंडिया से, होम मिनिस्ट्री से। अभी लॉकडाउन के कारण
जो भी गाड़ी रास्ते में रुके हुए थे, अटके हुए थे, अब इन लोगों को छोड़ा जा रहा है। तो आप लोग पीडीएस सामान लेके, चावल लेके, स्वीट्स लेके, फल फूल लेके सब आ रहे हो हमारे स्टेट में, ठीक है ना? लेकिन आप लोगों को टेस्ट करके यहाँ से। ব্যুরো রিপোর্ট হালাপুর। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন এসে গেছে স্বাদ আর সব বাদ টুক চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তিকারে দূর স্বাস্থ্যে ভরপুর খাবের আসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ দেশব্যাপী লকডাউন ও করোনার কবলে 25শে বৈশাখ ও কবির প্রণাম অনুষ্ঠান। রাজধানী রবীন্দ্রকানন ও শিশু কেয়ার স্কুলের নামমাত্র শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। রাজধানীতে আটক অবৈধ অনুপ্রবেশকারী 10 জন বাংলাদেশি যুবক 21শে মে পর্যন্ত জেলে রাখার নির্দেশ আদালতের। লকডাউনে অব্যাহত দেশি মদ পাচার কাণ্ডে দৌরাত্ম্য নাগিছড়া থেকে 2 যুবক সহ আটক প্রচুর দেশি মদ। রাজধানী শহীদ ভগৎ সিং যুব আবাসকে কোভিড হসপিটাল হিসেবে ঘোষণা রাজ্য সরকারের। আক্রান্ত বিএসএফ এর এক সাব ইন্সপেক্টরও। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হালাপুর।